দ্বিতীয় দিনের মতো চলছে জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। সময়সীমা বাড়ল একদিন। নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে অনশন। আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য যদি জীবনও দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। অনশন কর্মসূচি প্রায় আজকে 3 দিন হতে চললো। এখন পর্যন্ত সংশ্লিষ্ট মহলের কোনো ধরনের কর্ণপাত আমরা দেখিনি। 8 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতি। পোষ্য কোটার বিপক্ষে শিক্ষার্থীদের পাল্টা কর্মসূচি। টানা বৃষ্টিতে জলাবদ্ধ জামালপুর শহরের একাংশ। কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না সমাধান। 1.5 মাস ধরে দুর্ভোগে পৌরবাসী। ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে। অফিসে যাওয়া, অন্যান্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক এবং বাসার ভিতরে পর্যন্ত পানি। সেতু গাইবান্ধার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে কুড়িগ্রামে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলছে। শিক্ষার্থীদের দাবির মুখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ, লাইব্রেরির ক্লিয়ারেন্স নিতে বিড়ম্বনা পোহানো সহ নানা যুক্তি তুলে ধরে ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠন। এরপরই মনোনয়ন জমা ও সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকাল 4টা পর্যন্ত জমা দেয়া যাবে। গতকাল কেন্দ্রীয় সংসদের 46 জন এবং হল সংসদের 86 জন সহ মোট 132 জন প্রার্থী তা জানিয়েছেন। জাকসু নির্বাচনের ভোট হবে 11 সেপ্টেম্বর। যে লিস্টটা দিয়েছে ভোটার তালিকা আপডেট লিস্ট, সেই লিস্টে আমি একজন বৈধ শিক্ষার্থী, কিন্তু আমার নাম ওখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই জন্য আমি এখানে আসছি যে আমার নামটা যুক্ত করা হয়। যেহেতু সময় কম এবং একদিন হয়তো বাড়ানো হয়েছে, 19 তারিখ নেওয়া হয়েছে, তো সেই জায়গায় টাইম টু টাইম শুরু করা গেলে হয়তো ব্যবস্থাপনাগুলো সুন্দর হয়। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, সকাল থেকে কতজন মনোনয়ন সংগ্রহ বা জমা দিয়েছেন, কমিশনের কার্যক্রম জানাবেন। রাব্বি, আসলে সকাল থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী কমিশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু অবস্থান করছে। আজকে যদি একটু বিষয়টা দেখাতে চাই, যতই বেলা বাড়ছে ঠিক ততই কিন্তু এখানে প্রার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু 4টি মনোনয়ন পত্র নিয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন পদের জন্য তারা এই মনোনয়নগুলো নিয়েছেন। তো এখন সকালে একেবারে কিছুটা খরা থাকলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই খরাটি কাটিয়ে মনোনয়নপত্র নিচ্ছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে 4 জন শিক্ষার্থী তাদের যে বিভিন্ন পদের জন্য লড়বেন সেই মনোনয়নপত্রগুলো নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে মূল দলগুলো, ছাত্র সংসদের যে ছাত্র রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু আমরা এখনো দেখতে পাইনি যে তারা মনোনয়ন। আমরা কিছুক্ষণ আগে যিনি একজন মনোনয়নপত্র দিয়েছেন তার একটু কথা বলার চেষ্টা করব। আপু, আপনি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা লাইভে আছি। আচ্ছা, একটু বলবেন, আপনি তো জমা দিয়েছেন বা নিয়েছেন, কি পদে করছেন আর পরিবেশ কেমন দেখছেন? আমি নমিনেশন নিয়েছি। আমি এটা পূরণ করার সময় ক্রিয়া সেক্রেটারি মানে স্পোর্টস সেক্রেটারি পদের জন্য নিয়েছি। আর পরিবেশ অনেক ভালো। ক্যাম্পাসে এতদিন পর জাকসু আসছে, আমাদের একটা উৎসব মুখর পরিবেশ হয়েছে। যারা ভোট দিবে বা যারা প্রার্থী তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো হচ্ছে, সবার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এটা শুনছিলেন যে আসলে এখনো পর্যন্ত কিন্তু স্বস্তি রয়েছে। যারা এখন পর্যন্ত যারা সংগ্রহ করছেন ফর্ম, তাদের ভিতরে কিন্তু এখনো স্বস্তি রয়েছে। নিপু, আপনাকে ধন্যবাদ। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। মাঝহার, অনশনরতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, আর শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে?
রাব্বি, এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে আমাদের ফুটেজের মাধ্যমে দেখাতে পারি, সেটি হচ্ছে যে যারা আমরণ অনশনে আছেন তারা তো আছেনই এবং তাদের অনেকেই অসুস্থ, অর্থাৎ সবাই অসুস্থ। আমাদের কাছে যে তথ্যটি আছে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো তারা হাসপাতালে আছেন। কাউসার, আরমান এবং আর একজন আছেন এবং রাজ নামে একজন ছিলেন, সে আবার ফিরে এসেছে। এখনকার যে সিনারিওটি সেটি হচ্ছে যে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এসে যারা এখানে আমরণ অনশন করছেন তাদের সাথে সপক্ষে মিছিল দিচ্ছেন। আমরা দেখেছিলাম যে এখন ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা এখানে মিছিল করছেন এবং তাদের প্রতি বিভিন্নভাবে তারা এই আন্দোলনে তারা সংহতি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবিটা তাদেরকে মানতে হবে এবং তারা ভিসির কাছেও মিছিল দিয়েছে। একটি বিষয় তথ্য দেই, যদি একটু বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরণ অনশনটি আছে, এই আমরণ অনশনকে ঘিরে ভণ্ডুল করবার একটা চেষ্টা, এই ধরনের অভিযোগ করেছেন এখানকার যারা শিক্ষার্থী আছেন এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে গতকাল দুইজন শিক্ষার্থী এখানে ছিলেন, যারা স্থানীয় যে প্রশাসন আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে তারা এখান থেকে সরে গেছেন। কিন্তু একটি পক্ষ সেটিকে নানাভাবে এই পুরো আন্দোলনটি প্রত্যাহার করা হয়েছে এ ধরনের একটি তথ্য ছড়িয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যারা এখানে এখন আছেন। এবং একই সাথে যে প্রথম ব্যাচ অর্থাৎ 17 ব্যাচের কিছু শিক্ষার্থীর ব্যাপারে একটি ভুয়া নিউজের তথ্য তারা বলছেন এবং সেখানে প্রক্টরের একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেও কিন্তু সেটি একটি অন্য ধরনের একটি আলোচনা হয়েছে। তবে আমরা যখন কথা বলেছি এখানকার ভিসি এবং প্রক্টরের সাথে, প্রক্টর যেটি বলেছেন যে সেটি হচ্ছে এরকম যে একটা ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে তার বক্তব্যকে। তার ভাষায় তিনি বলেছিলেন যদি এরকম হয় তাহলে সেটা ঠিক নয়। আপনাকে ধন্যবাদ। জুলাইয়ে যাত্রাবাড়ির আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয়ায় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনের সড়কে। সচিবালয়ে আছেন সহকর্মী শাকিল হাসান, যাচ্ছি তার কাছে। শাকিল, শহীদ পরিবারের সদস্যরা আর কি বলছেন, সড়কের বর্তমান পরিস্থিতি জানাবেন। রাব্বি, জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বজনরা আজকে একটি বিক্ষোভ করেছেন প্রেস ক্লাবের সামনে। সেখানে তারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে এই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের খুনের ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলার অনেক আসামি এর মধ্যে জামিন পেয়েছেন, অনেকে গ্রেফতার হননি। এই ঘটনায় শহীদ পরিবারের স্বজনরা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারপতিদের বহিষ্কার এবং পদত্যাগ দাবি করেছে। তারা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এসে পৌঁছেছেন এবং তারা এই আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সচিবালয়ের সামনের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। সেখানে ফটকের সামনে পুলিশ সদস্যরাও রয়েছে। সেখানে রমনা জোনের উপকমিশনার মাসুদ খানকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও এখানে শহীদ পরিবারের সদস্যদের স্বজনদের সঙ্গে তিনি কথা বলছেন, আলোচনা চলছে। তবে এর মধ্যে কিন্তু শহীদ পরিবারের স্বজনরা সড়কটি প্রায় 30 মিনিট ধরে বন্ধ করে দিয়েছেন এবং এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং এরই মধ্যে বৃষ্টি এবং সড়কে যারা চলাচল করছিলেন তারা অনেকেই আটকা পড়েছেন দুই পাশে এবং সড়কের মাঝখানে স্বজনরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান থেকে তারা বলছেন যে তাদের যে দাবিগুলো তারা করেছেন আইন উপদেষ্টার পদত্যাগ এবং সংশ্লিষ্ট আদালতের বিচারকদের পদত্যাগ, সেগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এই অবস্থান ছাড়বেন না। রাব্বি। শাকিল, আপনাকে ধন্যবাদ। পোষ্য কোটা পূর্বের মতো 5% করা সহ 8 দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকাল 9টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতির কারণে বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ রয়েছে, তবে চলছে পরীক্ষা। আন্দোলনরতরা বলছেন প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দাবি আদায়ে এর আগে কয়েকদিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
এদিকে অযৌক্তিক পোষ্যকতা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ভিসির বাসভবনের সামনে মানববন্ধন করছেন তারা। শিক্ষার্থীরা বলছে, একটি অন্যায্য দাবিকে রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। অন্যায্য দাবিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ জানান তারা। পোষ্যকতার বিপক্ষে অবস্থান নেয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শিক্ষক কর্মকর্তাদের পাশাপাশি তো শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। রাব্বি, এইমাত্র শিক্ষার্থীদের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ সেটি শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঠিক উপাচার্যর যে বাসভবন রয়েছে ঠিক সামনে। একটু আমরা যারা আন্দোলনকারী রয়েছেন শিক্ষার্থী তাদের কাছে জানতে চাইব আপনাদের দাবি দেওয়া কি এই পোষ্যকতার বিপক্ষে একটু জানতে চাই আজকের কর্মসূচি সম্পর্কে। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকতা সমাধান হয়ে গেছে। এটা নিয়ে আর কোনোভাবেই নতুন নামে প্রাতিষ্ঠানিক সুবিধা বা অন্য কোনো নামে পোষ্যকতাকে ফিরিয়ে আনার আর কোনো ধরনের সুযোগ নাই। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে যে আন্দোলন হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়কে অচল করার একটা পায়তারা চলছে, এর বিপরীতে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। ধন্যবাদ আপনাকে। আরও যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছেও একটু জানতে চাইবো আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এ বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, যদি আমরা দেখি যে আজকে তো প্রশাসন যেহেতু তারা কর্মসূচি দিয়েছে, আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরাও আমাদের মতো করে আমাদের অবস্থান যে আমরা অনড়, যে জিনিসটা একটা মীমাংসিত হয়ে গেছে, এই মীমাংসিত ইস্যুর ব্যাপারে আমরা পুরোপুরি অনড়। এখন যদি রাকসুকে সামনে রেখে যদি পুনরায় তারা এটা নিয়ে যদি ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে চায়, আমরা ঠিক স্টুডেন্টরা আমরা এটাকে প্রতিহত করব এবং পরবর্তীতে আমরা তাদের মুভমেন্ট অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনের দিকেও যদি আমাদেরকে যেতে হয় আমরা সেদিক দিয়েও যেতে রাজি আছি। ধন্যবাদ আপনাকে। রাব্বি, শুনছিলেন এবং একই সাথে আমি আরেকটা বিষয় বলি, সকাল 9টা থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের যে 8 দফা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা পূর্ণবিরতি কর্মবিরতি কিন্তু চলছে। অন্যদিকে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি এইমাত্র শেষ হয়েছে। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার 10 নং ওয়ার্ডের বাসিন্দাদের। তলিয়ে আছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের 100 একর জমি। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ পৌরবাসীর। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, সেখানকার গবেষণা ও বীজ বর্ধনের 149 একর জমিতে এমন অবস্থা। গত 1.5 মাস ধরে পানিবন্দী, এতে ব্যাহত গবেষণা, ক্ষতিগ্রস্ত ফসল। মিষ্টি আলুর বাইন ছিল, তারপরে আপনার কিছু কচু ছিল, মুখী কচু ছিল, যেগুলো উঁচু স্থানেই ছিল, কিন্তু এই পানি আটকে যাওয়ার কারণে ওই মুখী কচুগুলো এখন সব পানির নিচে চলে গেছে। পানি বন্ধর কারণে আমাদের এই রিসার্চের কাজগুলো একদম হয়ে গেল। আমরা যতই ডেভেলপমেন্ট কাজ করি ল্যান্ড ডেভেলপমেন্টের, কিন্তু না, ওই বন্যার সঙ্গে আমরা পেরে উঠি না। সুতরাং এটা পানি নিষ্কাশনের বিকল্প কোনো পথ নেই। একই চিত্র গবেষণা কেন্দ্রের আবাসিক এলাকাতে। সড়কে পানি থাকায় দুর্ভোগে 24টি পরিবার। পানিবন্দী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে স্কুল ড্রেস ভিজে যায়, অনেক সমস্যা হয়, বাচ্চারা স্কুলে যেতে চায় না এই পানির কারণে। এই পানিতে অনেক রোগবালাই আছে। ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে। ভিতরে সাপ টাপ ঢুকে, গোসল করা, তারপরে টয়লেটে যাওয়া, রান্না বান্না করা, সব কিছুই করা কষ্ট হইতেছে। অফিসে যাওয়া, অন্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক এবং বাসার ভিতরে পর্যন্ত পানি। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো যথাযথ কর্তৃপক্ষ যারা এদের দায়িত্বে আছেন যাতে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। জামালপুর পৌরসভাকে বিষয়টি বারবার জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গবেষণা কেন্দ্রের। আর পানি নিষ্কাশনের সাময়িক ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। হর্টিকালচারের লাউ, করলা, এগুলো গ্রীষ্মকালে সিম করা হয়েছিল, সম্পূর্ণ মাটির নিচে পানিতে তলিয়ে গেছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো আসল ব্যবস্থা হইতেছে না। পৌরসভা শুধু বারবার আশ্বাস দিয়ে যা যে ড্রেন করবে, কিন্তু আসলে কোনো স্থায়ী সমাধান হইতেছে না। উন্নয়নগুলো অপরিকল্পিত হওয়ার ফলে আজকে জামালপুরবাসী, এই পৌরসভাবাসী এটা সুবিধা থেকে বঞ্চিত। ইমিডিয়েট এই পানি থেকে রক্ষার জন্য আমরা আপাতত
ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা স্থাপন করতে যাচ্ছি। গবেষণা কেন্দ্রে অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন পৌর প্রশাসক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। কাল সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দিনক্ষণ ঠিক হওয়ায় নতুন আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ। তিস্তার বুকে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক মাওলানা ভাসানী সেতু। শুধু এক পাশকে অন্য পাশের সাথে যুক্ত করাই নয়, মানুষের জীবন, অর্থনীতি আর উন্নয়নের সেতুবন্ধনও এই স্থাপনাটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। সেতুটি উদ্বোধনের তারিখ নির্ধারণ হয়েছে 20 আগস্ট, তবে সেতুর নামকরণ নিয়ে দ্বিমত রয়েছে স্থানীয়দের। আমরা নৌকা করে আগে আসছিলাম, এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজে ছাড়লে এই এলাকার মানুষটা কিন্তু স্বস্তি পায়। দিন যা দিনেই আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে, এই জন্য আমরা খুব আনন্দিত। এলাকাবাসীর দাবি এই ব্রিজটা যেন এই এলাকার কৃতি সন্তান শরীয়তুল্লাহ মাস্টার স্যারের নামেই হয়। উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ব্রিজটা নিয়ে অনেক কাজ করেছেন। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রান্তে সমাগম হচ্ছে উৎসুক জনতার। এরকম মুক্ত আবহাওয়া আমাদের এদিকে নাই, কিন্তু এখানে এসে মন জুড়িয়ে গেছে। অসংখ্য নৌকা এখন মানুষজন পর্যটন এলাকা হিসেবে নিয়েছে এটা। এলজিডি বলছে সেতুটি উদ্বোধনের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ব্রিজটি উদ্বোধন করার জন্য সদস্যমতি জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উদ্বোধনের পরে বিকালবেলা আশা করি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেতুর দুই পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী শাসন করা হয়েছে। এজন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।